কারণটাকে শেষ করবো। আমি প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের দিনই বয়ামান স্যার এখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন। আপনাদেরকে একটা ক্লাস, ছোট্ট একটা ক্লাস প্রেজেন্টেশন করবেন উনি। বেসিক হোমিওপ্যাথি অ্যান্ড অর্গানন এবং মেডিসিন, অর্থাৎ ম্যাথমেটিকা অ্যান্ড অর্গাননের উপরে উনি একটা ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। ক্লাসটা আপনাদের যদিও সময়টা লস হচ্ছে, হয়তো দুপুরে খাওয়ার সময়, কিন্তু আপনার যদি বোরিং ফিল না করেন, মেমোরিটা যদি একটু ওপেন করে যদি আপনি ওনার ক্লাসটাকে অবজার্ভ করেন, তাহলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেতে পারেন, সেটা আমার বিশ্বাস। তো ঠিক আছে, আমি আসলে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমি পরিচয় করে দিচ্ছি। আপনারা তো সবাই আমাদের, আমি সবাইকে এখানে পরিচয় করে দিই, শুধু পরিচয় করে দিলে কেমন দেখবে। আমাদের এখানে আরো কেমন ভাই এখানে উপস্থিত আছেন, মানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র কলেজে ঠাকুরগাঁয়ের, বলা যায় ঠাকুরগাঁয়ের সন্তান না হলেও ঠাকুরগাঁয়ের জন্য যিনি নিবেদিত প্রাণ। ঠাকুরগাঁয়ে অনেক অর্থনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, যিনি অনেক বড় বড় মানুষ আছে, কিন্তু দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করে যাননি বা করেননি। এরকম অনেক মানুষ আছে, কিন্তু অন্য জেলার মানুষ হয়েও আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা স্যার ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান স্যার, যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা, আপনার দ্বারা নিউ ফার্স্ট যারা অনেকে হয়তো চেনেন না বা জানেন না, প্রেজেন্ট আছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্যার ডাক্তার হাফিজুর রহমান। প্রেজেন্ট আছেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন। উপস্থিত কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক। সিনিয়র প্রভাষক আছেন ডাক্তার মোহাম্মদ মোকাররম হোসেন, আছেন ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী, আছেন আমাদের কামরুন নাহার ম্যাডাম। উপস্থিত আছেন আমাদের মেডিকেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারা, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সামনে উপস্থিত আছেন আমাদের কলেজের স্টাফবৃন্দ। আর বিশেষ মেহমান, চিফ গেস্ট অব অনার হিসাবে আছেন ভারত থেকে আগত ডাক্তার মিলন সেন। এইগুলো আমাদের মোটামুটি। সরি, আরেকজন আছেন বিনার আমন্ত্রণে সে ভারত থেকে বাংলাদেশে এসে আমাদেরকে হোমিওপ্যাথির উপরে, আমি আসবো এটা হোমিওপ্যাথির উপরে মানে জনগণের একটা সেবা দিয়ে গেছেন বা আছেন, বা হোমিওপ্যাথির একটা প্রচার প্রসারণা সারা ঠাকুরগাঁ শহর জুড়ে। শুধু নয়, আমি যতটুকু জেনেছি, এটা এই পাশে হলো পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁর সমস্ত ডিস্ট্রিক্ট তথা দিনাজপুর পর্যন্ত আমাদের এই প্রচার প্রচারণা যিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি ডাক্তার পরিচালক, হোমিওপ্যাথি গবেষণা স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন। তার আরেকটি পরিচয় হলো, উনি আমাদের কলেজ থেকে পাশ করা প্রতিষ্ঠাতা স্টুডেন্ট, আমাদের কলেজকে অনেকভাবে হেল্প করেছে, আগামী তো করবে। তিনি হোমিওপ্যাথিকে প্রচার করে গেছেন এতদিন, যে সবার মাঝে উপস্থাপনা করেছেন ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে যেটাকে মানুষের সেবা দেয়। হোমিওপ্যাথিটা এরকম ভাবে চলে, এবং অ্যালোপ্যাথিকরা যেরকম না প্রকাশ করে, তার চেয়ে অনেক আলো প্রচার উনি করেছে, যেটা হোমিওপ্যাথির জন্য একটা লাভ। ব্যক্তিগতভাবে ওনার কি লাভ সেটা আমরা দেখার বিষয় নয়, আমাদের বিষয় হলো যে হোমিওপ্যাথির একটু প্রচার এবং প্রসার। সেই সুবাদেই ওনার আমন্ত্রণে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ডাক্তার মিলন সেনগুপ্ত। আপনারা জেনে আরো খুশি হবেন যে উনি এমডি করা, হোমিওপ্যাথির উপরে সর্বপ্রথম এমডি করা একজন ডাক্তার, এমডি হোমিও, পিএইচডি ফ্যাকাল্টি ডিএন দে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, পশ্চিমবঙ্গ সরকার ভাগ। আমি যে পর্যায়ে আজকের এই প্রোগ্রামে যে ক্লাস উনি প্রেজেন্টেশন করবেন, আমি ওনার প্রেজেন্টেশনকে উপস্থাপন করার জন্য যেভাবে এটা ইয়ে করে দাও, সেট করে দাও।
What language will be accepted by the student, I don't know. But I think it is my country, it is your country, it is one of the wonderful country of the whole world, that is Bangladesh. And that's why I think that it will be better to deliver lectures especially on Bengali. Are you agree with me? তোমরা কি আমার সঙ্গে ভালো হয়? আমি তাহলে বাংলাতেই শুরু করব, তার কারণ এই দেশটা বাংলাদেশ, আমার মূল অরিজিন কিন্তু এই বাংলাদেশেই। যদিও আমি এদেশে জন্মাইনি, কিন্তু আমার জ্যাঠা, আমার বাবা, আমার মা এই বাংলাদেশেই জন্মেছিলেন, এখানেই তারা ছিলেন। ডিস্ট্রিক্টের নাম বরিশাল। সেটা ছিল সেই সময়টা, মায়ের মুখে গল্প শুনতাম, আমার জেঠিমার মুখে গল্প শুনি। সেটা ছিল সেই সময়, যে সময়টা তখনও অবিভক্ত ভারতবর্ষ ছিল। বাবা কাজের সূত্রে ব্যাংকে চাকরি নিয়ে দিনাজপুর চলে গিয়েছিলেন, পরবর্তীকালে ওখান থেকে হুগলি ডিস্ট্রিক্টে, তখন ছিল হুগলি ব্যাংক, বাবা ব্যাংকে চাকরি করতেন। তারপরে সেই সূত্রে কলকাতায় যাওয়া, এবং পরবর্তীকালে সমস্ত আমাদের ওই যারা বাড়ির লোকজন তারা কলকাতায় পৌঁছে যান বাবার জন্য। সুতরাং এ দেশটা আমারও, এবং আজকে আমি যে ছুটে আসি এই দেশটাতে তার কতগুলো কারণ রয়েছে। সেই কারণে যাওয়ার আগে আমি আমার মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সম্মানিত শিক্ষক, প্রতিষ্ঠাতা, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আমার ভালোবাসার ছাত্রছাত্রীবৃন্দ, তাদের সকলের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা আমি ভারত থেকে আগত ডক্টর মিলন সেনগুপ্ত আমার সেই শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের জন্য জানাচ্ছি। আপনারা আমার প্রণাম নেবেন। আজকে ভারত থেকে আমি এখানে এসেছি কেন, আমি কেন এখানে 2 মাস রয়েছি, প্রশ্ন উঠেছে। অনেকেই হয়তো অজ্ঞতার কারণে এই প্রশ্নগুলো তোলেন। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত অসুবিধাটার নাম হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা যদি থাকে তাহলে তা মানুষকে বিষাক্ত করে, এবং সেই বিষ সমাজে ছড়ায়, সমাজ কলুষিত হয়। তাই যত দ্রুততার সঙ্গে আমরা এই অজ্ঞতা, আমরা এই কুশিক্ষা থেকে দূরে সরব, আমরা তত আলোর দিকে পৌঁছব। মনে রাখবেন, আমি BHMS ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি 1990 সালে। আমি বাংলাদেশে প্রথম প্রবেশ করি 2019 সালে। তাহলে 1990 থেকে 2019-এর আগে পর্যন্ত, 2রা মার্চ সম্ভবত আমি কুষ্টিয়ায় এসেছিলাম, তার আগে পর্যন্ত আমি ভারতবর্ষের বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে ডাক্তারি করেছি। ডাক্তারি করার পর তার থেকে গ্রাসাচ্ছাদন করার জন্য যা উপার্জন করার তা করেছি, এবং আমার জীবনের যতটুকু যা ছোট ছোট জিনিসগুলো, যেটুকু আমি যা পেয়েছি, অর্জন করেছি, তা সবই আমি ওখান থেকে অর্জন করেছি। বাংলাদেশ থেকে উপার্জন করার আমার কোনো সুযোগ ছিল না, হয়নি। সুতরাং আমি বেঁচেছিলাম, এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে, যথেষ্ট উজ্জ্বলতরভাবেই বেঁচেছিলাম। এটা ভাবার কোনো কারণ নেই যে মিলন সেনগুপ্তের পদার্পণ বাংলাদেশে কোনো উপার্জনের লক্ষ্যে।
আমি শুধু একটাই উপার্জন করতে এসেছি এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের হোমিওপ্যাথিক সিস্টেম আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। সেই লক্ষ্যে ভারতবর্ষে, সেই লক্ষ্যে বলবো না, ভারতবর্ষে আমি পশ্চিমবঙ্গে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ওঠে যে কোনোদিন তো পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নাম শুনিনি, উনি ওখান থেকে আবার পিএইচডি করে কি করে এলেন? উনি বোধহয় প্রতারণা করছেন মানুষকে। বলেছি, অজ্ঞতা এবং কুসংস্কার, এই কুশিক্ষা মানুষকে আরো বেশি বিষাক্ত করে। বুঝতে হবে, জানতে হবে। আমরা যেন কপুমণ্ডুক না হই। আমার যে কুয়োটা, সেই কুয়োর ব্যাঙের গল্প মনে পড়ে যায়, তার বাইরে আর পৃথিবী নেই। এই ব্যাপারটা থেকে দূরে সরতে হবে। পৃথিবী অনেক বড়, এখন গ্লোবালাইজেশন হয়ে গেছে, এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। এক জায়গা থেকে অনেক বহু দূর পর্যন্ত বাড়িতে বসে সবকিছু জানা যায়। একটু যদি আপনারা গুগলে একটা সার্চ দিতেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নাম পেতেন। এবং সেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেখানে এমবিবিএস, বিএইচএমএস, এমডি, পিএইচডি হোমিওপ্যাথি সমস্ত শাখা খুলে ফেলা হয়েছে, যেটা 2003 সালে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়। সেই বিশ্ববিদ্যালয় চলছে রমরম করে। সেই বিশ্ববিদ্যালয় থেকেই এখন পশ্চিমবঙ্গে যত কিছু, পশ্চিমবঙ্গ কেন, এটা ভারত সরকারের রুলস অনুযায়ী প্রত্যেকটা রাজ্যকে তার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তার যে সমস্ত স্পেশালাইজড স্ট্রিমগুলো আছে, আইন বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু আলাদা আলাদা করে খুলে ফেলতে হবে। কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় আন্ডারে সব কিছু পড়ানো যাবে না, তাতে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে চাপ পড়ে। পরীক্ষা ঠিক সময় মতো নেওয়া যাচ্ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যেখান থেকে আমি বিএইচএমএস করেছিলাম। তাই বিশ্ববিদ্যালয়গুলো কাজের সেগ্রিগেশন করা হয়েছে, কাজটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে নতুন নতুন বিশ্ববিদ্যালয় খুলে। জানতে হবে, এরকমই একটি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, যেখানে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত সমস্ত ডিগ্রিগুলো পড়ানো হয়। মিলন সেনগুপ্তের একটি ডিগ্রিও ভুয়া নয়। মিলন সেনগুপ্ত বাংলাদেশের বুকে দাঁড়িয়ে এ কথা বলে যেতে পারে খুব সাহসের সঙ্গে। যদি না জানেন জিজ্ঞাসা করুন, যদি না জানেন যে সংস্থা আমাকে এনেছেন তাদের কাছে পরিষ্কার হয়ে যান, কিন্তু অশিক্ষা কুশিক্ষা নিয়ে ঘুরে বেড়াবেন না, সমাজকে কলুষিত করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। মিলন সেনগুপ্তর উপার্জন করার ক্ষমতা আছে ভারতবর্ষের বুকে বসেই, তা দিয়ে সে ছোট্ট জিনিস থেকে যতটুকু করা যায় করেছে। মিলন সেনগুপ্ত এখানে আত্ম অহংকারের বর্ণনা করতে আসেনি, এসেছে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা তাদের আগামী দিনে হোমিওপ্যাথিটাকে তাদের একটা পেশা হিসাবে গ্রহণ করতে চলেছে, তার ফাউন্ডেশনটা ভারতবর্ষের বুকে কিভাবে তৈরি হয়েছিল তার লড়াইয়ের কিছু বর্ণনা করতে এসেছে, যাতে এরা কোনোভাবেই হতাশ না হয়, যাতে এরা কোনোভাবেই হোমিওপ্যাথিকে দুর্বল না ভাবে, যাতে এরা কোনোভাবেই হোমিওপ্যাথি থেকে কিছু করা যাবে না এই নেগেটিভ চিন্তা মনের মধ্যে না আসে। যারা একসময় বলেছিল যে এই সেনগুপ্ত বাড়ির এই ছেলেটাকে স্ট্রিম চেঞ্জ করতে হবে একটা সময়, তার কারণ আমার বাড়িতে শিক্ষাগত দিক দিয়ে সব অনেক উপরের তলায় আছেন, ইভেন আমেরিকাতে পড়াশুনো করার ছেলে মেয়েও আমার বাড়িতে ছিল, তারা আমাকে খাওয়ার টেবিলে বসে বলেছিল তুমি যা করো তাতে একটা সাইকেলও কেনা যাবে না। বাট জাস্ট আফটার 20 years of my extreme determination and other types of dedications, the days will come when sun will rise. একটা সময় এলো যখন সূর্য উঠলো। এখন সেই লোকেরাই বলে যে গাড়ি কিনলে বড় গাড়ি কিনো। আপনাদের সকলের শুভেচ্ছা, আমি তা কিনতে পেরেছি। আমি তাদের মুখের ওপর এখন ধোঁয়া উড়িয়ে এই 4 চাকার গাড়িতে করে চলে যেতে পারি, আজ থেকে নয় 2015 সাল থেকে। আপনারাও পারবেন। খালি চাই নিষ্ঠা,
আপনার যে সাবজেক্টের উপরে অবিচল বিশ্বাস, রুগীদের উপরে অবিচল বিশ্বাস, রুগীর কথাবার্তার উপরে অবিচল বিশ্বাস এবং আপনার নিজের উপরে অবিচল বিশ্বাস। যে কেস আমি ওখানে দেখি ঠাকুরগাঁ ওই সেবা কেন্দ্রে, তার মহাপরিচালক এখানে কামাল সাহেব আছেন, ডক্টর বেলাল সাহেব আছেন। বেলাল সাহেবের কথায় প্রথমে আসি। মানুষটাকে আমার খুব উচ্চশিক্ষিত বলে মনে হয়েছে, বিশেষ করে প্রাথমিকভাবে আমি যখন ওনার সঙ্গে পরিচিত হই। এবং তিনি তার মেধা, তার কর্মক্ষমতা সব কিছু দিয়ে এই কলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি খুব আনন্দিত। বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে একটি হোমিওপ্যাথিক কলেজ, ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে। আরেকজন মানুষের কথা আমি না বলে পারবো না, তিনি হচ্ছেন এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, ওনার সঙ্গে সভাপতি, সম্ভবত প্রতিষ্ঠাতা, ডাইরেক্ট প্রতিষ্ঠাতা। সেই মানুষটা এখন একটু অসুস্থ, কিন্তু নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এই কলেজটাকে। তার অনেক কিছু এখানে অবদান রয়েছে। সেই মানুষটাকে আমি আমার প্রণাম জানাই। হোমিওপ্যাথির প্রতি তিনি এত ডেডিকেটেড, এখনো প্র্যাকটিস করেন এবং যথেষ্ট দাপটের সঙ্গে প্র্যাকটিস করেন। আরও আছেন সম্মানিত আমার শিক্ষককুল, যাদের সম্পর্কে সব কিছু আমি জানি না। তারাও মেধাবী, তারাও তাদের যথেষ্ট দাপটের সঙ্গে এখানে তাদের প্র্যাকটিস এবং তাদের পড়াশুনো করিয়ে যাচ্ছেন স্টুডেন্টদের। খালি এটুকু বলি, বিশ্বাসটা নিজেদের ওপর রাখো, ভালো করে পড়াশুনো করো। পড়াশুনোর কোনো বিকল্প হয় না। আমি আমার ছোট্ট জীবন দিয়ে বলতে পারি, শুরু করেছিলাম, আমি কি হতে পারতাম, আমি বটানি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা কলেজে। বটানি অনার্স পড়লে আমি কি হতে পারতাম? খুব বেশি হলে একটা কলেজের অধ্যাপক হতে পারতাম, খুব আর তার নিচে হলে যদি অনার্স ভালো রেজাল্ট না হতো আমি একটা স্কুলের শিক্ষক হতে পারতাম। তারও নিচে হয়ে গেলে কি হতাম, হারিয়ে যেতাম, কেউ জানতো না। বিখ্যাত ডাক্তার ভোলানাথ চক্রবর্তী আমার দাদাকে বলেছিলেন, তার ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, দাদার যে ব্যাংকে চাকরি করতেন, তিনি প্রপোজাল দিয়েছিলেন যে তোমার ভাইটাকে আমাদের এখানে দাও, এবং আমি সেই সূত্রেই এসেছিলাম। প্রথমে খুবই আপনাদের মতোই হতাশ লাগতো, চারদিকে চেয়ে বলতাম যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, যার নেই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি, এসব শুনতাম। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেত। আর আরও আমার স্ট্যান্ডার্ডে যে সমস্ত বন্ধু বান্ধবরা যারা অ্যালোপ্যাথিতে চান্স পেয়েছে, তারা তখন দাপটের সঙ্গে পড়াশুনো করে যাচ্ছে, তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পেয়েছে। তখন আমি একটা জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার সুযোগ পেলাম হোমিওপ্যাথিতে। সেই জয়েন্ট এন্ট্রান্সে আমি হোমিওপ্যাথিতে ভর্তি হলাম এবং আমার চারপাশের মানুষদের কাছে যেন কিছুটা খেলো হয়ে গেলাম। সেই সময়টা আমার বাড়িতে যে এডুকেশনাল বেস ফ্যামিলি, তারাও যে আমাকে খুব একটা উচ্চ চোখে সেই সময় দেখছিল তা নয়, ছেলেটার কিছু হলো না তাই যেন হোমিওপ্যাথিতে গেল। বাস্তবটা বাস্তবই। কিন্তু ভারতবর্ষের বুকে ক্রমশ হোমিওপ্যাথিক আন্দোলন, সেই কি আন্দোলন হয়েছে আপনারা ভাবতে পারবেন না। 39 দিন এসপ্ল্যানেড ইস্টে আমরা অনশন করেছিলাম হোমিওপ্যাথি আরও বেশি বৃদ্ধির দাবিতে, আরও বেশি প্রলিফারেশন, প্রপাগেশন এবং প্রমোশনের জন্য। সরকারকে বাধ্য করেছিলাম আমরা সেই সময় হোমিওপ্যাথিকে গ্র্যাজুয়েশন লেভেলে নিয়ে আসার জন্য। বিএইচএমএস চালু হয়েছিল ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। আরও দাপটের সঙ্গে আমরা আন্দোলন করে কলেজগুলোকে বাধ্য করেছিলাম ন্যাশনালাইজেশন করতে। আপনারাও পারবেন। কলেজগুলো যখন ন্যাশনালাইজেশন হবে, জাতীয়করণ হবে, তখন আপনারাও এই শিক্ষকরা যে স্কেলে মাইনে পাবেন সেটা অ্যাট পার অ্যালোপ্যাথিক স্কেল। আমাদের ওখানে এখন একজন টিচার অ্যাট পার অ্যালোপ্যাথিক স্কেল 1.5 লক্ষ, 2.25 লক্ষ, এবং তারও উপরে যারা ডাইরেক্টর আছে 2,25,30,000 টাকা মাইনে পান। আপনারাও পাবেন। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে লড়াই। লড়াই ছাড়া হোমিওপ্যাথিকে কেউ দেয়নি। কোনো পলিটিক্যাল পার্টি, কোনো সমাজ, কেউ হোমিওপ্যাথিকে যুদ্ধ ছাড়া, লড়াই ছাড়া 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। মিষ্টি মিষ্টি কথা সকলে বলবে, এটা পরিষ্কার জেনে রাখুন। হোমিওপ্যাথিকে কেউ, কোনো পলিটিক্যাল পার্টি পছন্দ করে না।
এটা আমি আমার দেশের পরিপ্রেক্ষিতে বলতে পারি, আপনাদের দেশে কি হয় সেটা আপনারা ভালো বুঝবেন, আমি তা জানি না, সুতরাং আমাকে ক্ষমা করবেন, আমি সেটা বলতেও চাই না। কিন্তু আমি কার্যক্ষেত্রে গিয়ে দেখেছি দল চেঞ্জ হয়েছে, হোমিওপ্যাথির প্রতি দৃষ্টি কিন্তু সেই একই রয়ে গেছে। অবস্ট্রাকশন, অসুবিধে তৈরি করার ব্যাপারগুলো একই রয়ে গেছে, কিন্তু আমাদের সঙ্গে পেরে ওঠেনি এই কারণে যে আমাদের দলটা খুব ভারী হয়েছে এবং সে দলের মধ্যে কোয়ালিটেটিভ স্টুডেন্ট, কোয়ালিটেটিভ ডক্টরস প্রচুর বেড়ে গেছে। এবং জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে প্রথমে আমাদের সারা ভারতবর্ষব্যাপী জয়েন্ট এন্ট্রান্স হয়, তার মাধ্যমে আমাদের ওখানে আসতে হয় এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মিনিমাম 55% মার্কস পেতে হয়, তারপরে জয়েন্ট এন্ট্রান্সে বসার সুযোগ পাওয়া যায়। সুযোগ পেয়ে পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট তৈরি হয়, সেই মেরিটে ভর্তি হয়। আমার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 4টে হচ্ছে সরকারি কলেজ, রাজ্য সরকারি কলেজ, একটা কেন্দ্রীয় সরকারের কলেজ, মেডিকেল কলেজ, আর 11টা কি 12টা হয়তো প্রাইভেট কলেজ আছে, যারা সমস্ত হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থাটাকে সেখানে পরিচালনা করছে। আরও বড় ব্যাপার যে আমাদের এখানে আয়ুষ মন্ত্রক তৈরি হয়েছে, যা আগামী দিনে আপনারাও দাবি করবেন। যতদিন আপনারা অ্যালোপ্যাথিক ব্রাঞ্চের আন্ডারে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের দুঃখের অবসান হবে না। কন্ট্রোলটা যতদিন ওদের হাতে থাকবে। আমরা এর থেকে বার করে আনতে পেরেছিলাম লড়াই করে, এবং ফাইনালি আমরা আয়ুষ মন্ত্রক তৈরি করতে পেরেছি, যে আয়ুষ মন্ত্রক সারা ভারতবর্ষে হোমিওপ্যাথিক টিচিং সিস্টেম, হোমিওপ্যাথিক এডুকেশন সিস্টেম, যেটা পাশাপাশি হোমিওপ্যাথিক সার্ভিস সিস্টেম, হসপিটালগুলোর কত স্টাফ স্ট্রেংথ থাকবে, হসপিটালগুলোর কোয়ালিটি কি হবে, হসপিটালগুলোর কতটা বেড থাকবে এবং ইনডোরে পেশেন্ট ভর্তি হবে, এই জিনিস না তৈরি করতে পারলে, তার কারণ মনে রাখবেন হোমিওপ্যাথিতে আপনি যাই করুন না কেন, লাস্ট এন্ড রেজাল্ট হচ্ছে আপনি রুগী সারাতে পারছেন কিনা। কেউ যদি নাও দাঁড়ায় হোমিওপ্যাথির পেছনে, রুগীরা দাঁড়াবে। আমাদের ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেটাতে আমি পড়াই, সেই কলেজটা যখন কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল গভর্নমেন্ট পেট্রোনাইজেশনের অভাবে, সেখানকার চারপাশে যে সমস্ত বস্তির লোকেরা ছিলেন তারা পথ অবরোধ করেছিলেন, কারণ তারা বলেছিলেন এই বস্তির এত বৃহত্তর অঞ্চল চলে এই কলেজটার উপরে। তখন আমরা সেখানে অলরেডি বিভিন্ন ধরনের ছোটোখাটো ওটি খুলে ফেলেছিলাম, মাথা ফেটে গেলে স্টিচ করে দিতে পারতাম, আর ওখানে তো অনর্গল মারামারি হতো আর মাথা ফাটিয়ে আসতো, আমরা সব এগুলো করতাম। সুতরাং মানুষের প্রয়োজনীয়তা যদি হোমিওপ্যাথির কাছে নিয়ে যেতে পারেন, আপনার প্রয়োজনীয়তা যদি আপনি পাবলিকের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে কোনো শক্তি নেই এই পৃথিবীতে আপনার সিস্টেমকে আটকায়। সুতরাং আপনার হসপিটালটা হচ্ছে আপনার অ্যাসেট। হসপিটাল যদি খুব স্ট্রেংথফুল হয়, স্টুডেন্ট যদি খুব মেরিটোরিয়াস হয়, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো থাকে, হোমিওপ্যাথিকে কেউ দাবাতে পারবে না। এমন এমন কেস আপনারা যদি আমার এখানে আসেন কোনো দিন, এই আমি আজ চলে যাব 14 তারিখ, এই 2 মাস ধরে এমন এমন কেস আমরা ওখানে করে দিয়েছি, এবং তার যা যে আমার কাছেও কতগুলো আছে, ডক্টর কামাল জানেন। এই মানুষটার কথা আমি বলবো, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মিলন সেনগুপ্ত কে, ওটা বাদ দিন, আমার জায়গায় অন্য কোনো ডাক্তার এলে কি হতো সেটাও বাদ দিন। আমি শুধু এসেছি একটা কারণে, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় হোমিওপ্যাথি সারা বিশ্বের মধ্যে পতাকা উড্ডীন করুক, যা ছিল আগে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর হাতে। এখন তারা ক্রমশ ছোট হয়ে গেছে। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, এই জায়গাগুলোতে হোমিওপ্যাথি প্রথম সারিতে যাক এবং সারা বিশ্বের হোমিওপ্যাথি শক্তিটাকে কন্ট্রোল করুক। আমার পাশের দেশ বাংলাদেশ, আমার নিজের অরিজিন যে দেশ বাংলাদেশ, তারাও যেন পিছিয়ে না থাকে। তারা খুব দ্রুত এডুকেশন সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাক, তারা খুব দ্রুত তাদের প্রফেশনাল সিস্টেমটা, তাদের যে হসপিটাল যে সার্ভিস প্রোভাইড করা, প্রতিটা প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ করা থেকে শুরু করে ছোট ছোট মেডিকেল কলেজগুলো যারা আছে, তারা তাদের আইপিডি অর্থাৎ তারা পেশেন্ট ভর্তি করুক, আউটডোরটাকে খুব স্ট্রং করুক, যাতে হাজার হাজার পেশেন্ট। আপনারা জানবেন সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা চলে আমাদের ওখানে, সেখানে প্রতিদিন 3500 রুগী ট্রিটমেন্ট হয়।
রাত 2টো 2:30 থেকে লাইন পড়ে যায়, বড় বড় নিয়নের আলোর নিচে দেখা যায় লম্বা লাইন চলেছে তারা পরের দিনের সিরিয়াল নেওয়ার জন্য একটা সরকারি হাসপাতালে। আমার কলেজে প্রতিদিন আমরা 800 থেকে 1000 পেশেন্ট আউটডোরে দেখি। আমার কলেজে আমরা মানে 50টা করে বেডে রুগী ভর্তি থাকে। এবং তাই শুধু না, ওইটাকে কেন্দ্র করে আরো অর্থনৈতিক ব্যাপারগুলো বাড়ছে, বড় বড় ঝুপড়ির মতো হয়েছে, সেখানে ভাতের মানে তৈরি হয়ে গেছে, হোটেল। দূর দূর গ্রাম থেকে পেশেন্টরা আসে, এমন রাত থাকতে বেরোয়, তারা এসে আগের দিয়ে ওই রাতে এসে দিচ্ছে, সিরিয়াল নিচ্ছে, বসে থাকছে সারাদিন, বড় বড় প্লাস্টিক পেতে বসে আছে দেখার মতো হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য। আর দুপুরবেলার লাঞ্চটা করবে, ভাত খাবে, ভাতের হোটেলগুলো লম্বা করে খুলে দিয়েছে। যাদের কাছে এমপ্লয়মেন্ট ছিল তারা ওই ভাতের হোটেল খুলে এখন সংসার চালাচ্ছে ভালোভাবে। বাড়ছে না হোমিওপ্যাথিক সিস্টেমটা? এখন সারা পৃথিবীতে কত মিলিয়ন ডলার হোমিওপ্যাথি, কত মিলিয়ন ডলার ব্যবসা করছে, এগুলো খোঁজ রাখবেন। আপনার বাংলাদেশে কত মিলিয়ন ডলার ওষুধের রেগুলার ওষুধ লাগছে, সরকার এই দিকে দৃষ্টি দেয়। এদের রেখে আমার লাভটা কি হবে? আপনার সেই লাভটা বোঝাতে হবে যে আমরা রুগীদেরকে সার্ভিস প্রোভাইড করছি। আপনার বাজেট অ্যালোপ্যাথিক সিস্টেমে খুব খরচবহুল, সেইখান থেকে আমরা হোমিওপ্যাথরা এত সারা দেশ জুড়ে রুগী দেখছি, আমরা খরচটা কমিয়ে দিচ্ছি এবং আপনার এতে হেলথ যে বাজেটের উপরে আমরা একটা ছাপ রাখতে পারছি। সুতরাং আপনারা বাজেটে আমাদের টাকা বাড়ান, আরও যাতে হোমিওপ্যাথি কলেজ হয়, আরও যাতে এডুকেশন সিস্টেম বাড়ানো যায়, আরও যাতে এমডি কলেজ খোলা যায় এবং আলটিমেটলি পিএইচডি কলেজ এবং শেষ পর্যন্ত গবেষণা হোমিওপ্যাথিতে আরও ভালোভাবে করা যায়। তার জন্য পিএইচডি সিস্টেমটাকে খুলতে হবে। আমি পিএইচডি করেছি শুধুমাত্র আলমারিতে তুলে রাখার জন্য না, আমি পিএইচডি করেছি যাতে আমি ভালোবেসে এডুকেশনকে, যারা এডুকেশন ভালো না বাসেন হোমিওপ্যাথিক এডুকেশন পিএইচডি করতে যাবেন না, আপনার যে ছোটোখাটো ডিগ্রি আছে তা দিয়েই করা যাবে। কিন্তু যারা হোমিওপ্যাথিক এডুকেশনটাকে ভালোবাসেন, যারা আরও এটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তারা পিএইচডি করবেন। তার কারণ এতে অনেক কষ্ট, আপনাকে আবিষ্কার করতে হবে, গবেষণা করে একটা জিনিসকে বার করতে হবে, তারপর ইউনিভার্সিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেখানে সব স্ট্রিমের লোকেরা এসে যাবে, ফিজিক্সের লোকেরা এসে যাবে, কেমিস্ট্রির লোকেরা এসে যাবে, ম্যাথামেটিক্সের লোকেরা এসে যাবে, স্ট্যাটিস্টিক্সের লোকেরা এসে যাবে। দে আর অল আলটিমেটলি গ্যাদার্ড ইন এ পার্টিকুলার ডিফেন্স seminar defense system, and they will ask you what type of work you have done, and you will be present your work in front of them, and they ask you কি কাজ করেছো ভাই। সমস্ত সিস্টেমে সায়েন্টিস্টরা এসে যাবে, তখন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ফিজিক্স, কেমিস্ট্রি অল উইল বি কনগ্লুমারেটেড, মিলেমিশে একাকার। একটা স্ট্যাটিস্টিক্সের লোকও আপনাকে প্রশ্ন করবে যে স্ট্যাটিস্টিক্যালি আপনি এই আপনার যে ডেটাগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট করতে পেরেছেন কিনা, তবে হোল ওয়ার্ল্ড ওই পিএইচডি অ্যাকসেপ্ট করবে। অত সোজা জিনিসটা তো সোজা না। আপনি বিএইচএমএস এই সিস্টেমে আপনারা আসবেন, আপনি বিএইচএমএস জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়ে আসবেন, সিলেক্ট করবেন স্টুডেন্ট, আপনি এমডি স্টুডেন্টদের সিলেক্ট করবেন অল ওভার কান্ট্রিতে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে, আপনি পিএইচডি স্টুডেন্ট আলটিমেটলি সিলেক্ট করবেন বাই দি এন্ট্রান্স সিস্টেম। ছাঁকনি হতে 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 একদম ক্রিমগুলো চলে আসবে। এই ক্রিমগুলো হোমিওপ্যাথিক সিস্টেম নিয়ে নাড়াচাড়া করবে, গবেষণা করবে, সিস্টেমটা আরও বেশি প্রলিফারেট করবে। শুনুন ভাই, যার যেটা জায়গা তাকে সেটা ছাড়তে হবে, যার যেটা জায়গা তাকে সেটা ছাড়তে হবে, ছাড়লে তবে সিস্টেম উন্নতির দিকে এগিয়ে যাবে। আমার যেটা জায়গা নয়, আমি যদি সেখানে থাকি তাহলে যা অঘটন ঘটার তাই ঘটতে থাকবে, সিস্টেম ক্রমশ ছোট হতে হতে উঠে যাবে। আমি ছেলে মেয়েদের বলি, আমার কলেজের ছেলে মেয়েদের বলি, ভাই দেখো পড়াশুনোটা হচ্ছে প্রথম। আমি বইটা দেখিয়ে বলি, বাবা বিট্রে করতে পারে, মা বিট্রে করতে পারে, সমাজ বিট্রে করতে পারে, এই বইটা বিট্রে করবে না। কই রে, এই বই বিট্রে করে না। সবাই আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু বইটাকে যদি আঁকড়ে ধরেন, বইটাকে যদি ভালোবাসেন, একটা সময় আসবে এই বই আপনাকে সবকিছু ফেরত দেবে।
সেটা হচ্ছে কি, আপনি যদি যেহেতু আপনি ডাক্তার, আগে নিজে ভাবতে শিখুন আমি ডাক্তার। ডাক্তারের পজিশনটা কোথায় সমাজে, যে পজিশন, সেই পজিশনটা ভাবতে শিখুন। আপনার উপরে একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব, যে বাচ্চাটাকে তার বাবা একটা সিইও, হয়তো কোনো একটা কর্পোরেট সংস্থার বিরাট টাকার মাইনে পায়, ইচ্ছে করলে সে 1 সেকেন্ডে তার বাচ্চাটাকে উড়িয়ে লন্ডন চলে যেতে পারে তার চিকিৎসার জন্য। আপনি এই কলেজ থেকে BHMS পাস করে পাড়ায় বসেছেন প্র্যাকটিস করতে, সে হয়তো বিদেশে ছিল, তার ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে চলে এসছে, বিকালবেলা আপনি বসে আছেন প্র্যাকটিস করছেন ঠাকুরগাঁও মেডিকেল কলেজ থেকে পাস করে। আপনি ডাক্তার, ভালো করে স্টেথোটা ঝুলিয়ে পেশেন্টটাকে দেখলেন, সাপোজ ধরে নিই, নেগেটিভ সাইডটাই আগে বলি, বুঝতে পারলেন না কেসটা, একটু জ্বর হয়েছে, ঠিক আছে ওকে একটুখানি বেলেডোনা দিয়ে ছেড়ে দাও, ছেড়ে দিলেন, রাত বাড়লো, জ্বর বাড়লো, বমি বাড়লো, একটু পরে ঘাটটা শক্ত হয়ে গেল, তারপরে চোখটা গেল একটু উল্টে, তারপরে কি হলো, স্টিফ নেক, হাই ফিভার, তার সঙ্গে সঙ্গে কি, সিভিয়ার হেডেক, অলওয়েজ ক্রাইং অফ দি চাইল্ড, there is a vomiting, severe spasmodic vomiting, and finally the patient is in coma stage and finally death. এই যে টোটাল ডিজিজটা এনকেফ্যালাইটিস, এই ডিজিজটা আপনি অ্যাট দি ফার্স্ট, প্রথম স্টেজেই আপনার যখন এসেছিল, বাচ্চাটার মা আপনার কাছে নিয়ে পেশেন্টটাকে নিয়ে ধরতে পারলেন না, রাত গড়ালো, সময় গেল, ডিজিজ প্রগ্রেস করতে শুরু করলো। একটা সময় পেশেন্ট আপনার কাছে না এসে দৌড়ে হাসপাতালে গেল, এমন একটা হাসপাতালে গেল যেটা ইনফেকশাস ডিজিজ ট্রিটমেন্টের হাসপাতাল না, সেইখান থেকে 50 কিলোমিটার দূরে ইনফেকশাস ডিজিজের হাসপাতাল। তারা বললো এটা এখানে হবে না, এটা সেখানকার যে অ্যালোপ্যাথিক মেডিকেল অফিসার, সে বললো এটাকে বাচ্চাটাকে নিয়ে যান। 50 কিলোমিটার গাড়ি যেতে যেতে মাঝপথে বাচ্চাটা হারিয়ে গেল। দায়িত্ব কার? রেসপন্সিবিলিটি কার? বিকেলবেলায় কে চেম্বার খুলে বসেছিল? ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বা DNA হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মিলন সেনগুপ্ত, যে হোমিওপ্যাথিটাকে বোঝেনি, সে ধরতেই পারলো না যে এই ডিজিজটা ডায়াগনোসিস কি ছিল, সে ধরতেই পারলো না, সে অ্যালার্ট করে দিতে পারলো না পেশেন্টের বাবাকে বা মাকে, বাচ্চাটা অকালে হারিয়ে গেল। যে বাবা এক মুহূর্তে বাচ্চাটাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারতো লন্ডনে ট্রিটমেন্টের জন্য, আপনার 5 টাকা 10 টাকা বা 25 টাকা ভিজিট দিয়ে সেই বাচ্চাটার মা আপনার কাছে বহু আশা নিয়ে এসেছিল যে আপনি তার বাচ্চাটাকে কন্ট্রোল করে দেবেন জ্বরটাকে, আপনি ধরতেই পারলেন না, আপনি ডিজিজ ডায়াগনোসিস করতে পারলেন না, আপনি মেডিসিনাল ডায়াগনোসিস করতে পারলেন না, আপনি ক্রনিক ডিজিজ হলে আপনি একটা মায়াজমেটিক ডায়াগনোসিস করতে পারলেন না, বাচ্চাটা হারিয়ে গেল অকালে। দায়িত্ব কার? আপনার অজ্ঞতার। অজ্ঞতাটার জন্য দায়ী কে? আপনি নিজে। আর অজ্ঞতার জন্য দায়ী হচ্ছি আমরা শিক্ষকরা। আমরা শিক্ষকরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ঠিকভাবে আমার স্টুডেন্টকে লালন পালন করেছিলাম আমার ডিউরিং 4.5 বছরের কোর্স, whether they are properly teached by me? আমরা শিক্ষকদের এটা ভেবে দেখার সময় এসছে, there is a need of introspection. You should have introspective eyes. অর্থাৎ অন্তর্দর্শনের ব্যবস্থা করুন। পেশেন্ট, এই স্টুডেন্টের দিক থেকে একবার ফিরে গিয়ে আয়নায় নিজের শরীরটা দেখুন, নিজের মুখটা দেখুন। আমি আমার কলেজে আমার শিক্ষকদের সামনে এই কথা বলেছি, স্টুডেন্টরা পড়াশোনায় ইন্টারেস্ট পাচ্ছে না কেন? হে, অল দেয়ার হোয়াইট পেপার, তারা তোমার কাছে পড়তে এসেছিল একটা ইন্টারেস্ট নিয়ে। 100টা স্টুডেন্টের মধ্যে 5টা 10টা স্টুডেন্ট এরকম হতে পারে বদমাস, পড়ছে না, ইন্টারেস্ট নেই, আমি ছেড়ে দিলাম। আমি কেন 100টা স্টুডেন্টের মধ্যে 5টা ভালো হোমিওপ্যাথ তৈরি করতে পারবো না? 5টা ভালো মেরিটোরিয়াস ছিল কি ছিল নাকি ওই ব্যাচে? এইভাবে প্রতি ব্যাচ থেকে যদি আমি 5টা অনলি 5টা ভালো স্টুডেন্ট বার করে আনতে পারি, ভেসে যাবে সিস্টেম, গড়গড়িয়ে চলবে সিস্টেম, একটা বিরাট হাইট নিয়ে চলবে। 5টা করে স্টুডেন্ট প্রতি ব্যাচে, দরকার নেই সকলে। আমি লেকচার ডেলিভার করব, আমি সুন্দর করে বলে যাব। ধরতে পারা না পারাটা কেন স্টুডেন্ট বুঝতে পারছে না, এই ইন্ট্রোস্পেকশনটা করা দরকার। ইট ইজ দ্য টাইম, হাই টাইম টু ইভ্যালুয়েট মাইসেলফ as well as the student also. Because of that,
A teacher will be qualitative at that time when student will be qualitative. আমার কলেজে আমার যে ওখানে হোমিওপ্যাথি সাবজেক্ট একদিকে যেমন খুব মানে ইজি সহজ যদি বুঝতে পারা যায়, আবার যদি বুঝতে না পারা যায় তার জন্য অনেক বীজ বৃক্ষ তৈরি হয়। সেই বীজ বৃক্ষগুলো নিয়ে আমাদের খুব জ্বালা, 5টা করে ওষুধ চলে যাচ্ছে এই বীজ বৃক্ষগুলোর জন্য। একসঙ্গে এক শিশিতে সব বেটে দিয়ে খাইয়ে দিচ্ছে। কোন ওষুধটা কাজ করছে আমি বলি, ভাই তুমি যদি 5টা করে ওষুধ দিয়ে প্র্যাকটিস করো, ভেরি গুড, তুমি ভালো অনেক পেশেন্ট ছাড়াচ্ছ। আচ্ছা তুমি আমাকে বলো তো একটা ক্রনিক কেসে সেকেন্ড প্রেসক্রিপশন কি হবে? কোন ওষুধটা কাজ করলো? অ্যাকোনাইট, রাস্টক্স, জ্বরের ওষুধ একটা জানো যে সেখানে রিপিট করতে হয়, সেখানে মেডিসিন চেঞ্জ করতে হয়, সেখানে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। অর্থাৎ সেকেন্ড প্রেসক্রিপশন জানো তো, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য বলছি, চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের প্ল্যান চেঞ্জ করতে হয়, কোনো সময় ওষুধও পরিবর্তন করতে হয়, কোনো সময় অ্যান্টিডোট করতে হয়, কোনো সময় ফলোড বাই মেডিসিন দিতে হয়। এভরিথিং এই সেকেন্ড প্রেসক্রিপশন, আমি ছোট করে বলছি সময় কম, এভরিথিং এই সেকেন্ড প্রেসক্রিপশনের মধ্যে আছে। যদি একটা মনে রেখো যে একটা রুগীকে যদি সারাতে হয়, প্রথম কাজ হচ্ছে একটা গুড কেস টেকিং করা। এই গুড কেস টেকিং এর জন্য খুব কোয়ালিটি দরকার হয়। তার প্রথমটা হচ্ছে নিজের ওপরে বিশ্বাস, রুগীর ওপরে বিশ্বাস, খুব পর্যবেক্ষণ ক্ষমতা, প্রচন্ড পর্যবেক্ষণ ক্ষমতা। পর্যবেক্ষণ ভাই 2 রকমের হয়, অবজারভেশন 2 রকমের হয়, একটা হচ্ছে নন অবজারভেশন আর একটা হচ্ছে ম্যাল অবজারভেশন। নন অবজারভেশনটা কি? একটা জিনিস দেখতেই পেলাম না, শুনলামই না, জানলামই না, এই পর্যবেক্ষণটাকে বলে নন অবজারভেশন। আর একটা জিনিস জানলাম, দেখলাম, কিন্তু যখন খাতায় লিখলাম বা আমার মনের মধ্যে ইন্টারপ্রেট করলাম, ইন্টারপ্রিটেশনের বাংলা কি? হ্যাঁ, যাই হোক, সেটাকে যখন আমার মেটেরিয়াল ভাষায়, ল্যাঙ্গুয়েজে যখন ট্রান্সফার করলাম বা পাল্টালাম, তখন সেটা ভুল করলাম। দেখলাম নীল, লিখলাম কালো, এখানে ইন্টারপ্রিটেশনে গন্ডগোল হয়ে গেল। এটাকে বলে ম্যাল অবজারভেশন। তাহলে অবজারভেশন, পর্যবেক্ষণ 2 রকমের, একটা দেখতেই পেলাম না, আর একটা দেখেও সঠিকভাবে সেটাকে উপস্থাপনা করতে পারলাম না। এই যদি হয় তাহলে তোমার কেস টেকিংটা কিন্তু ক্রমশ ভিসিয়েটেড হয়ে যাচ্ছে, ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, এই ব্যাড কেস টেকিং হয়ে যাচ্ছে। আর মনে রেখো, 10 পাতা কেস টেকিং লিখলেই কিন্তু গুড কেস টেকিং হয় না। 10 লাইন কেস টেকিং এর মধ্যে দিয়েও কিন্তু একটা গুড কেস টেকিং করা যায়। এটা সব সময় জীবনে মনে রাখবে। ইট ইজ এনাফ কোয়ালিটেটিভ। দ্য কেস টেকিং of 10 lines will be enough qualitative than the case taking of 10 pages. লিখে যাচ্ছে স্টুডেন্ট, কি রে, আরে দারুণ লিখছে, হাবি জাবি কতগুলো লিখে খাতা ভর্তি করলো, সিমটম ভর্তি করলো, সিমটমা ল্যাটিনে যাকে বলে, সিমটমের যে হচ্ছে সিমটমা, গ্রিক ওয়ার্ড, সরি। সিমটম বিভিন্ন রকমের হয়। একজন হোমিওপ্যাথের মূল যে কারবার, সেই কারবারটা হচ্ছে সিমটম নিয়ে। হোমিওপ্যাথিতে সিমটম ছাড়া আর কিচ্ছু দাম নেই। আমরা বড় বড় ইনভেস্টিগেশন রিপোর্ট উল্টাতে পারি, দিতেও পারি, কিসের জন্যে? ডিজিজটাকে বোঝার জন্য। ডিজিজটা বুঝবো কতটুকু? ততটুকুই যতটুকু আমার কাজে লাগবে পেশেন্ট পার্টিকে কনভিন্স করতে। দাদা এর টাইফয়েড হয়েছে, দাদা এর একটা অস্ট্রিও আর্থ্রাইটিস হয়েছে, নাহলে তো পেশেন্ট লাভ হবে। বাংলাদেশে তাই হয়, আজকে এসে এক্ষুনি ওষুধ দাও, কালকে ভোরবেলা যেন অস্ট্রিও আর্থ্রাইটিস সব কমে যায়। কিছুই তো কাজ বুঝলাম না, পরের দিন সকালে এসেই আমাকে বলছি কিছুই তো বুঝলাম না, কিছুই তো কাজ পাইলাম না। তখন আমি কেস টেকিংটা ধরলাম। কি পাননি আপনি? কি কাজ পাননি? 21 দিন পরে যখন এলো, কানের ব্যথাটা ওটা একটু কমছে বটে, তবে পুরা যায় নাই। সেকেন্ড, আচ্ছা আপনি যেটা বলছিলেন মাথা ঘুরছিল, না এই কদিন আর ওটা হয় নাই, ঠিক আছে। আচ্ছা
আপনি বলছিলেন হাঁটুতে ব্যথা, কিছুই তো বুঝলাম না, ওটা এসে প্রথম বলবে। 10টা সিমটম যেটা আমরা প্রেজেন্ট কমপ্লেন হিসেবে কালেক্ট করেছিলাম, তার প্রথম সিমটমটা ছিল হাঁটুতে ব্যথা, ওইটার জন্য ও প্রথমেই এসে তোমাকে বলবে কিছুই বুঝলাম না। বাকি 9টা সিমটম সবকটাই কিছু না কিছু রেসপন্স হয়ে গেছে। এবং বাংলাদেশের যে ইয়ে আছে, টেকনিক আমাদেরও আছে, আমরাও জানি যে সিচুয়েশন অনুযায়ী নিজেদের কিভাবে বদলাতে হয়। পুঁথিগত বিদ্যা অনেক থাকে, যখন তুমি ফিল্ডে নামবে, পেশেন্ট ফেস করবে, তখন নিজেকে ওই অনুযায়ী বানিয়ে নিতে হয়। তখন আমি বলি, আপনি হাঁটুর ব্যথাটায় কতদিন ধরে ভুগছিলেন? না, তা হইল 20 বছর। আপনার কাছে আমার কাছে কবার ওষুধ খেয়েছেন? না, এই তো দ্বিতীয়বার আইলাম। তাহলে একটা 20 বছরের রোগ, ওকে আর কি বোঝাবো হোয়াট ইজ ডিজেনারেটিভ ডিজিজ? এটা বয়সজনিত ক্ষয়, এটা ওষুধ দিয়ে ওই ক্ষয় পূরণ করা যায় না। আমি যেটা পারি জাস্ট সিমটমটা একটু মডিফাই করতে পারি, ব্যথা ট্যাথা কমিয়ে রাখতে পারি, বাকি জীবনটা আপনার সুন্দরভাবে চালিয়ে দিতে পারি। অন্তত অ্যালোপ্যাথি পেন কিলার খাওয়াচ্ছে এটা অনেক শ্রেয়, এবং অ্যালোপ্যাথি যা পেন কিলার দেবে তার থেকে আমাদের ওষুধগুলো ভালো কাজ করবে। আমার ওখানে গিয়ে দেখে আসতে পারেন, আমার কাছে এই ইয়েতেও আছে কতগুলো। একটা কিডনি স্টোন কিভাবে বেরিয়ে যাচ্ছে, একটা ব্লেফারোস্প্যাজম, চোখটাও কাঁপছে, কন্ট্রাক্ট করছে, মুখের এই কোণটাও কাঁপছে। একবার দুবার ওষুধ দিয়েছি, পুরো ঠিক আছে, কিডনি স্টোন বেরিয়ে গেছে। থাইরোটক্সিকোসিস, চোখগুলো ছেলেটার এরকম বড় বড় হয়ে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু ওষুধ দিয়ে নামিয়ে দিয়েছে। T3 T4 TS জল আছে, T3 T4 TSH নর্মাল হয়ে গেছে, চোখ দুটো বড় বড়, হুইচ ইজ কল্ড, যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ো, থাইরোটক্সিকোসিস, তারা পড়বে, এটাকে বলা হয় এক্সোপথলমিয়া। চোখটা বড় হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়। হোমিওপ্যাথি ওষুধ গিয়ে, অ্যালোপ্যাথিতে কম ছিল না, হোমিওপ্যাথি ওষুধ গিয়ে আমি দেখিয়েছি সাজিদকে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ছোট হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। সবাই আমরা জানি সোরিয়াসিস সারা গায়ে হয়ে আছে, আমরা মোস্টলি বলি ইট ইজ এ প্রি ক্যান্সারাস স্টেট, ক্যান্সার হয়নি কিন্তু ওই রকম একটা সারা গায়ে ছড়িয়ে পড়ে। অ্যালোপ্যাথিতে কিচ্ছু হয় না, আপনারা পারবেন যদি পড়াশুনো ঠিক করে করেন, ঠিক করে পারবেন। কালকে এই অধরা মেয়েটি বসেছিল পেশেন্টটির পাশে, না ডাক্তারবাবু, একটা কেস বলছে, না ডাক্তারবাবু এটা তো আমার গরমকালে এমনিই কমে যায়, সেই জন্য কমে গেছে। আমি বললাম না, সোরিয়াসিস যখন হয়, সোরিয়াসিস হচ্ছে একটা রোগ, যে রোগটাতে স্কিনের যে ডিফারেন্ট টাইপস অফ লেয়ার আছে, এখানে অ্যানাটমি প্রফেসররা বসে আছেন, ফিজিওলজি প্রফেসররা বসে আছেন, এপিডার্মিস, ডার্মাল লেয়ার এন্ড এপিডার্মাল লেয়ার। তাহলে ডার্মাল লেয়ার থেকে একটু একটু করে সেলগুলো প্রলিফারেট করে, মানে সেলগুলো গজিয়ে যায়। থ্যাংক ইউ। বসে আছি, আমি পালিয়ে গেছি, সামনে দিয়ে কোনোদিন হয়নি। ভাই ভাই বলবেন, আমি থামিয়ে দেবো, যদি খারাপ লাগে বলবেন, থামিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। আমি টিচিংকে ভালোবাসি, এই বাংলাদেশে এসেছি, একটা পয়সা আমার উপার্জনের দরকার নেই। আমি শুধু দেখতে চাই বাংলাদেশে হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা একটা হাইটে উঠে গেছে। আমি যেন কোনোদিন এটা শুনতে না পাই কেউ আমাকে বলছে তুমি বাংলাদেশে গেছো, ও জানা আছে ওখানকার শিক্ষা ব্যবস্থা কি, এটা যেন শুনতে না পাই। ভাই দুঃখ লাগবে, কষ্ট লাগবে। এটা আমার জন্ম, মানে আমার বাবা মার জন্মস্থান, তো কষ্ট লাগবে। বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে, বাংলাদেশের হোমিওপ্যাথির মানে কি বলবো, হোমিওপ্যাথির যে পরিষেবা, তাই নিয়ে যদি কেউ কথা তোলে, কষ্ট লাগবে ভাই। আমরা বাংলাদেশের বাঙালিরা আজ থেকে এই প্রতিজ্ঞা করব, হোমিওপ্যাথি সিস্টেমকে আমরা এমন জায়গায় নিয়ে যাব যার জন্য দেশ গর্বিত হবে, যার জন্য দেশ গর্বিত হবে, যার জন্য অন্য দেশ আমাদের এক্সপার্ট হিসাবে ডেকে নিয়ে যাবে। ঝগড়া ঝামেলা, আমি হ্যানিম্যান তুমি কেন্ট, ও হচ্ছে গরু গাধা, কিচ্ছু দরকার নেই এসব ফেসবুকে ঝামেলা করে, কোনো লাভ হয় না। আমি কি করি, রুগী বলবে। আমার উপযুক্ত প্রমাণ হচ্ছে, এভিডেন্স বেসড কেস হচ্ছে রুগী। ওটাকে যদি সারাতে পারেন, এই দক্ষতা যদি অর্জন করতে পারেন, বাকি জীবনের সব বাই প্রোডাক্ট।
একটা স্কিল আর একটা বাই প্রোডাক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার বিলাভেড স্টুডেন্টস, একটা কথা মনে রেখে যাও, আজকে যে সিস্টেমটা নিয়ে তোমরা আজকে নেমেছো, যে যেখানেই থাকুক না কেন, যার মেরিট যাই কম বেশি হোক না কেন, সময় দাও, সময় দাও, সময় দাও, নিজের জীবনে জান প্রাণ দিয়ে সময় দাও। তার কারণ তুমি সমাজের এমন একটা অংশকে রিপ্রেজেন্ট করো যে অংশটা সমাজ অন্য চোখে দেখে। বাংলাদেশে তো এখন বলে যে আমাদের ইয়েগুলো সব কসাই ফসাই হাবি জাবি সব বলে। ভাই বেরিয়ে এসো এখান থেকে, এমন একটা পরিষেবা দাও মানুষকে। মানুষ, আমি আমার ইয়েদের ডাক্তারদের যখন মার খায় আমি ডাক্তারদের প্রশ্ন বলি, আচ্ছা বলুন তো, হাতটা, ওরা তো আমাদের পায়ে হাত দেয়, আপনি ভগবান বলো তো, ডাক্তার মানে ভগবান বলতো তো, এখন কি বলে যাই না, ডাক্তার মানে ভগবান বলতো তো, পায়ে হাত দিচ্ছে, আমার ওখানে এখনো আছে। সেই হাতটা কেন গালে উঠে আসে ভেবে দেখেছেন কোনোদিন? পায়ে ছোঁয়া হাতটা কেন গালে উঠে আসে? রুগীকে যদি উপযুক্ত পরিষেবা দিতে পারি, যদি আমার মধ্যে রুগী কোনো নেগলিজেন্সি না দেখে, আমার মধ্যে রুগী কোনো বদ ব্যবহার না দেখে, কোনো দিন পায়ে লেগে থাকা হাত গলায় এই গালে উঠবে না। আমি এমন কোনো ভগবান নেই যে মরে যাওয়া পেশেন্টটাকে বাঁচিয়ে দিতে পারবো ভাই। আমি হচ্ছি সেই লোকটা, যে লোকটা চিকিৎসা বিজ্ঞান বলে একটা সিস্টেম আছে, সেটা পড়াশুনো করে একটা রুগী সামনে এসছে, তাকে আমার বুদ্ধি মেধা অনুযায়ী সেই চিকিৎসা দিচ্ছি। সব ডাক্তার এক লেভেলের হবে, একই মেরিটের হবে না, হতে পারে না। রুগী যদি দেখে যে ডাক্তারটার মধ্যে কোনো অলসতা ছিল না, ডাক্তারটার মধ্যে কোনো নেগলিজেন্সি ছিল না, ও বুঝে যাবে যে না, এ চেষ্টা করেছে, পারেনি। এটা যেন থাকে। আর হচ্ছে পড়াশোনা, প্রতিটা দিন প্রতিটা সময় ব্যয় করো শুধু এই সিস্টেমটার জন্য। কি করার জন্যে? সিস্টেমটার জন্যে। কেন না, এই সিস্টেমটাকে আমি অধিগত করব। মেটেরিয়া, অর্গানন, ফার্মেসি, apart from this there is so many allied subjects like that of the anatomy, physiology, gynecology, pathology, like that. I remind it, pathology is a very good subject. If you don't know what is pathology, if you don't know how pathological changes will occur during the disease, তুমি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবে না, অ্যানামনেসিস করতে পারবে না, তুমি ওষুধ দিয়ে বুঝতে পারবে না যে রোগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এটা অ্যাসেসমেন্ট করার জন্য অ্যালাইড সাবজেক্টগুলোকে খুব ভালো করে অধিগত করতে হবে। আমি বলছি একটা সিস্ট নিয়ে চলে এসছে, আমি বলছি ওটা খুব ভালো আছে। ক্যান্সার, আমি বলছি পেশেন্টটা খুব ভালো আছে। আরে ভাই, বায়োপসি করে দেখো সেলুলার চেঞ্জেসগুলো, প্রিওমরফিক স্টেজটা কমে গেছে কিনা, বায়োপসি করে দেখো সেলুলার চেঞ্জগুলো কমে গেছে কিনা। ক্যান্সার সেল যখন ক্যান্সার হয় তখন কি হয়, সেলগুলোর মধ্যে কোয়েনসিভনেসটা কমে যায়, আঁটো সাঁটো ভাবটা কমে যায়, ওই জন্য ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার জন্য ক্যান্সার সেলগুলো লুজ হয়ে যায় বলে ডিউরিং সার্কুলেশন ওটা ব্লাড ফ্লোতে একটা জায়গা থেকে আরেকটা ছড়িয়ে যায় এবং অন্য অর্গানে গিয়ে অ্যাটাক করে, যেটাকে আমরা বলি মেটাস্টেসিস হয়ে গেছে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে। ভাই এগুলো জানতে হবে তো। এটা আমার ব্রায়োনিয়া সিলেকশন করতে ডাইরেক্টলি কোনো হেল্প করবে না। আমার ব্রায়োনিয়া সিলেকশন সিম্পল। আমার কাছে যদি গিয়ে বসো, দেখবে আমি দেখছি ন্যাট্রাম মিউরে, সিম্পল। আমি দেখছি মেন্টাল সিমটম, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। আমি একটা কেস টেকিং করলাম, করে আমি কি যাব, প্রথম আমার কাছে ইভ্যালুয়েশন। তোমাদের ইভ্যালুয়েশন বলে একটা অর্গানের চ্যাপ্টার থাকবে, অর্থাৎ সব লক্ষণই কিন্তু সমমানের নয়। কেন্ট সাহেব এটাকে তার গ্রেডেশন অনুযায়ী গ্রেড করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। মেন্টাল সিমটম হচ্ছে ভ্যালুয়েশনে 1 নম্বর। এই মেন্টাল সিমটম তুমি যদি একটা স্ট্রং মেন্টাল সিমটম পেলে, 4টে স্ট্রং, এই 4টে মোটামুটি পার্টিকুলার সিমটম পেলে, তুমি কার উপরে প্রেসক্রিপশন করবে? হ্যাঁ, আমার ছাত্রছাত্রীরা বলছে না কেন? মেন্টাল সিমটমের উপরে আমি প্রেসক্রিপশন করব। ওই 4টে পার্টিকুলার সিমটমের থেকেও একটা খুব স্ট্রং মেন্টাল সিমটম ইজ এনাফ ফর কিউরিং আ গ্রেভ কেস, যথেষ্ট মূল্যবান ওই রোগটা সারানোর পক্ষে। সুতরাং মেন্টাল সিমটমের উপরে ভালো করে জোর দিতে হবে।
প্রতিটা মেন্টাল সিমটম, কোনো জায়গায় লেখা আছে উইকনেস অফ দি মেমোরি, কোনো জায়গায় লেখা আছে ফরগেটফুলনেস, ভুলে যাচ্ছে, কোনো জায়গায় লেখা আছে স্মৃতিশক্তির দুর্বলতা, কোনো জায়গায় লেখা আছে সাডেন ফরগেটফুলনেস। প্রত্যেকটা শব্দ হঠাৎ করে ভুলে যাচ্ছে। কোন রাগ? সাডেন ফরগেটফুলনেস। কোন রাগ? কোন ওষুধ? ফাইনাল ইয়ারের ছেলেরা বলো, হঠাৎ করে ভুলে যাচ্ছে। তার আগে একটা সাডেন শব্দ জোড়া রয়েছে। আবার কোথাও লেখা রয়েছে অ্যাবসেন্ট মাইন্ডেড, কোথাও লেখা রয়েছে ফরগেটফুলনেস। তুমি যদি রেপার্টারি খোলো ফরগেটফুলনেসের হাজার হাজার ওষুধ পাবে। সাডেন ফরগেটফুলনেস কোন ওষুধে আছে? হ্যাঁ বলো। অ্যানাকার্ডিয়াম। ভেরি গুড আনসার, ভেরি গুড আনসার। অ্যানাকার্ডিয়াম, সাডেন ফরগেটফুলনেস। এই জিজ্ঞেস করলো, এই মাত্র হলো, হঠাৎ করে ভুল। এই ফরগেটফুলনেস অ্যানাকার্ডিয়াম কাজ করবে। হঠাৎ করে ভুলে যাচ্ছে, কিন্তু ভুলে যাওয়া একটা রোগ তৈরি হয়ে গেছে। বারবার একটা জায়গায় গেছে, গিয়েও রাস্তা চিনতে পারছে না, ভুলে যাচ্ছে। সেই ফরগেটফুলনেসের জন্য অন্য ওষুধ আছে। সেখানে কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ হয়ে গেছে, সেখানে মায়াজমেটিক অ্যাপ্রোচ অ্যাটাচড হয়ে গেছে। একটা ওয়েল নোন স্ট্রিট চিনতে পারছে না। কোন রাগ? বলো বলো বলো, পারবে তোমরা, পারবে। ওয়েল নোন স্ট্রিট, বারবার গেছে ওই রাস্তাটায়, আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, চিনতে পারছে না। মেডোরিনাম, এটাও ফরগেটফুলনেস। তাহলে দেখো লক্ষণ আছে। এই জন্য আমি বলি এসেন্স অফ দি সিমটম, অর্থাৎ লক্ষণের ঘ্রাণ শুকতে হবে ভালো করে। বুঝতে পারছো? লক্ষণের ঘ্রাণ। 5টা ফুল আছে ভাই, গোলাপ, চাপা, মানে কি বলবো আরো বলো, গন্ধরাজ, 3টেই ধরলাম। 3টে ফুল সাজানো আছে। চোখটা বেঁধে দিয়েছি, চোখটা বেঁধে দিয়েছি, দিয়ে একটা করে ফুল তুলে বলছি, তুমি সুখে বলো তো কোনটা, খুব আইডেন্টিফাই করো তো। স্যার এটা গোলাপ, এটা তো স্যার গন্ধরাজ, এটা স্যার চাপা। চোখ তো বাঁধা, কি করে বুঝলাম? ঘ্রাণ। ঘ্রাণটা কি জন্ম থেকেই পেয়েছিলাম নাকি? হ্যাঁ, চাঁপা ফুলের গন্ধ তো ভালো করে শুকেছি, সেটা মনের মধ্যে নিয়েছি, এবং আমার মনের মধ্যে চিরকালের জন্য গেঁথে গেছে। আমি চিতায় বা কবরে যেখানেই যাই না কেন, তার আগেও যদি আমাকে একটা চাপা ফুল দিয়ে বলেন তো এটা কি, চাপা, বলে মরে গেলাম হয়তো, কিন্তু ভুলবো না কোনোদিন। হোমিওপ্যাথি সিস্টেমগুলোকে, হোমিওপ্যাথি সিমটমগুলোকে এইভাবে অধিগত করো। ওষুধটাকে পড়বো, সিমটমগুলোকে পড়বো, সিমটমগুলোর এসেন্স জানবো, গন্ধ। আমার পাশে যে ছেলেটি বসে থাকে তোমার কলেজের একটি, ওই শেষে বসে আছে, মাঝে মাঝে বলে, স্যার এটা আপনি কি করে বুঝলেন? আগেই বলে দিলেন ডায়াগনোসিসটা। আমি বললাম আমার 32 বছর মাত্র প্র্যাকটিস হয়েছে, কিছু তো শিখেছি বাবা, আমি গবেট হতে পারি, কিছু তো শিখেছি। এটা তৈরি হয়ে যায়, তার কারণ আমি এসেন্সটা শিখেছি সিমটম। আমি যখন ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করি, খুব সিম্পল, কাঁচা লবণ খায় কিনা, রেপার্টারিতে কাঁচা লবণ খায়, কটা ওষুধ বলতে পারবে? কাঁচা লবণ খায়, সল্ট ক্রেভিং বা সল্ট ডিজায়ার, রেপার্টারি পড়ানো হয়তো। কি কি বলো? ফুজা, কাঁচা লবণ, ফার্স্ট গ্রেডে বলো, ফার্স্ট গ্রেডে ন্যাট্রামিউর, আর আর্সেনিক অ্যালবাম ফার্স্ট গ্রেডে আছে। বলবে, ও ওই পেছনে ছেলেটা বসে আছে, বলবে, এই বলো। ও দেখতে দেখতে আমার ওখানে এগুলো শিখে নিয়েছে। ওকে আমি এখানে ওকে, কমলকে, আর আগের ব্যাচেও ছিল, আগের ব্যাচে ও সঙ্গে আমার সঙ্গে ছিল তোমাদের টিচার। আমি চাই কিছু ছেলে তৈরি হয়ে যাক, কিছু ডাক্তার তৈরি হয়ে যাক। মিলন সেনগুপ্ত বাংলাদেশে না এলেও পেট চলবে, এটুকু বলতে পারি। আগেও বেঁচে ছিল, পরেও বেঁচে থাকবে, আল্লাহর ইচ্ছে।
চলো যেটুকু পারি নিজেদের মধ্যে জ্ঞানের আদান প্রদান করে শিখে নি, ইগো নয়, ইগোটা বাদ দিয়ে একে অপরের জ্ঞানের আদান প্রদান। তুমি হ্যানিম্যান না আমি হ্যানিম্যান ওসব পরে হবে, আগে চলো বাংলাদেশে সিস্টেমটাকে আরো তুলে ধরি। এসেন্স অফ দি সিমটম, ঘ্রাণ চাই, ঘ্রাণ সিমটমে দুলে দুলে শুধু there is a large quantities of water for long interval bryonia, there is a large quantity of cold water. This will be not the method for study bryonia. Then how you can achieve the knowledge of bryonia? In my first year class, it is always my first throwing to the student when they ask me, sir, how we study a drug. At that time, I am telling, always told it, please feel the remedy. Please feel the remedy. ওষুধকে অনুভব করো। আচ্ছা মুশকিল, ওষুধকে আবার অনুভব করা যায় কিভাবে? যে কোনো সিস্টেমে যদি তুমি বড় হতে চাও না, পাগলামি চাই, পাগলামি, ক্রেজিনেস। মারাদোনাকে দেখেছিলে ফুটবল নিয়ে? দেখেছিলে যখন বলটা ওর পায়ে হাতে দেওয়া হয় ওর ফেসিয়াল চেঞ্জগুলো দেখো? কখনো দেখো যে বড় মানুষটা বড় কেন? তার হাত পা চোখ ভালো করে লক্ষ্য করে দেখো। একটা বড় মানুষ বড় কেন? তারও তো আমার মতো হাত পা মাথা সবই আছে, আমিও আমারও আছে, আমি কেন বড় হতে পারছি না, ও কেন উঠে গেল? ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে ভালো করে। ও যখন একটা ফুটবল হাতে পায় না, ওর এন্টার শরীরের মধ্যে একটা অন্যরকম অনুরণন চলে আসে, আবেশ চলে আসে। যে স্কুলে মারাদোনা পড়েছিল, ফুটবল শিখেছিল, সেই স্কুলে রামশ্যাম যদুমধু সকলেই শিখেছিল, কিন্তু মারাদোনা হয়েছে একটাই। কোচ কিন্তু সকলকেই সমভাবে শিখিয়েছিল, পাসিং, শুটিং এবং ড্রিবলিং, বেসিকগুলো। হোমিওপ্যাথিতে কি? সিমিলার মেডিসিন, মিনিমাম ডোজ, সিঙ্গুলার মেডিসিন। টিচার কিন্তু সকলকেই বলেছিল, বাইরে গিয়ে একটা স্টুডেন্ট 7টা ওষুধ দিচ্ছে, বাইরে গিয়ে একটা স্টুডেন্ট 5টা ওষুধ দিচ্ছে, আর একটা স্টুডেন্ট একটা ওষুধ দিচ্ছে, হয় না? হচ্ছে তো। যে স্টুডেন্টটা একটা ওষুধ দিচ্ছে সে ক্রমশ ওইভাবে প্র্যাকটিস করতে করতে একটা বড় জায়গায় পৌঁছে গেছে, ফুটবলের মারাদোনার মতো। আর যে 7টা ওষুধে বলছে আমি সারাচ্ছি, আমার কাছে রুগী আসছে রোজ রোজ সারিয়ে দিচ্ছি, তাকে যখন কোনো একটা সাইন্টিফিক লেভেলে একটা টেবিলে তুলে একটা স্টেজে তুলে বলতে বলা হচ্ছে তুমি তো সারিয়েছো 7টা ওষুধ দিয়ে একসঙ্গে, ঠিক আছে বলো তো ভাই, এক্সপ্লেন করো তো। ভয় আর ওই মুখও হবে না। হ্যাঁ, লোক ঠকিয়ে প্রচুর অর্জন করতে পারে, কিন্তু সে আর যাই হোক নিজেকে হোমিওপ্যাথ বলে দাবি করতে পারবেন। সুতরাং আমি আমার ছেলে মেয়েদের বলি, ওষুধ কিভাবে জ্ঞান অর্জন করবে, প্লিজ ফিল দ্য রিমেডি। আগে একটা বলেছিলাম এসেন্স অফ দি মেডিসিন, ওষুধের ঘ্রাণ নাও। বড় বড় কুকুরগুলো ঘ্রাণ শুকে বলে দিচ্ছে কোথায় খুনি, বলছে না? এমনভাবে ট্রেনিং করা। সুতরাং আমাদের ঘ্রাণ শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্যেই হ্যানিম্যান তার অ্যাপারিজমে বলেছেন যে তোমার যে সেন্সারি সিস্টেমগুলো আছে, সেন্সারি সিস্টেমগুলো ডিউরিং কেস টেকিং যেন তার অ্যাকিউট লেভেলে থাকে, যেন তার হায়ার পারফরমেন্সে থাকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তুমি যখন কেস হিস্ট্রি নেবে এই প্রত্যেকটা যেন তার একদম ইয়ে লেভেলে থাকে। তুমি ঘরে ঢুকেই একটা দুর্গন্ধ পাচ্ছ প্রস্রাবের, প্রচন্ড গন্ধ, অন্যরা ঢুকছে বেরোচ্ছে, মানে হাইলি ইন্টেন্সিফাইড ইউরিনাস ওডার। কোন ওষুধ? প্রচন্ড পেচ্ছাপের গন্ধ বেরোচ্ছে ঘরে ঢুকলেই, হাইলি ইন্টেন্সিফাইড ইউরিনাস ওডার। কোন ওষুধ? স্যার বলে দেবে। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড। তোমার নাকটা, এসেন্সটা কাজে লাগলো এখানে, নাকটা কাজে লাগবে। তুমি দেখছো একটা রুগী ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই
পকেট সুন্দর ফুলবাবু, মানে ধুতির কোচাটা এরম ভাবে ধরে, নাগড়াই জুতো, একদম সাদা ড্রেস, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, এরকম ভাবে ধরে একদম টিপটপ, খুব আভিজাত্যপূর্ণ দেখতে। এসে আগে পকেট থেকে একটা সাদা ঝকঝকে রুমাল বার করলো, ভালো করে এই চেয়ারটা মুছে নিল, যে চেয়ারটাতে আগে 50 জন রুগী অলরেডি বসে চলে গেছে, যাতে বিন্দু মাত্র কোনো ধুলো ছিল না। ভালো করে মুছলো ঠুছলো, মুছে ঠুছে আবার উঠে পড়লো। ওখানে একটা কাগজ পড়েছিল, কাগজটাকে তুলে ডাস্টবিনে ফেলে তারপরে এসে বসলো। তার আগে 50টা পেশেন্ট ওই কাগজটাকে ওখানে বসে পড়ে থাকতে দেখেছে, তাদের মাথার মধ্যে একটুও পোকা নড়েনি। ওই লোকটা নড়লো। কেন নড়লো? বিকজ অফ দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, দ্যাট পার্টিকুলার সেই ব্যক্তি স্বাতন্ত্র এই ইরেগুলারিটিস পছন্দ করছে না। এই ধরনের একটা মানে একটা বিশৃঙ্খল অবস্থাকে পছন্দ করছে না। দেয়ালে ঘড়িটা একটু বেঁকে আছে, সেট করে দিল, ক্যালেন্ডারটা একটু বেঁকে আছে, গিয়ে সেট করে দিয়ে তারপরে এসে বসলো। এই ধরনের ব্যাপারগুলোকে সে কখনো মন থেকে মেনে নিতে পারে না, তার মনের মধ্যে একটা ইরিটেশন তৈরি হয়। তাই তো সাজিদ সাহেব? কোন ওষুধের কথা ভাববো আমরা? আর্সেনিক। আমরা লক্ষ্য করবো না? তা কি দিয়ে লক্ষ্য করবো? কান দিয়ে দেখবো? কান দিয়ে কেন দেখবো? চোখ দিয়ে দেখবো। তাহলে চোখটা যেন আমার ঠিক থাকে, পেশেন্টটা ঢোকা থেকে শুরু করে পেশেন্টটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কি করছে, কি অ্যাবনর্ম্যালিটি, এভরিথিং প্রত্যেকটার মধ্যে দিয়েই সে আমাদের লক্ষণ সাপ্লাই করছে। একটা পেশেন্ট ঢুকলো, ঢুকে বুকটা চিতিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। আর একটা পেশেন্ট পায়ে ভাঁজ করে এরকম করে দাঁড়িয়ে আছে। আর একটা পেশেন্ট এসে বসলো, মাথা টেবিলের ওপরে থেকে হাতটা নামানো, মাথাটা এরকম নিচু হয়ে গেল। দিস ইজ কল্ড দ্য বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা। এই শরীরের ভাষাও কিন্তু সিমটম, লক্ষণ। এই শরীরের ভাষাগুলোকে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, পেশেন্টটা দরজা দিয়ে ঢোকা থেকে পেশেন্টটা বসা এবং বেরিয়ে যাওয়া পর্যন্ত, এগুলোও লক্ষণ। এগুলো যদি মিস করি, আমি গোল্ডেন সিমটম অর্থাৎ স্বর্ণ যে মূল্যবান সিমটম, সবচেয়ে মূল্যবান সিমটম মিস করছি। একটা পেশেন্ট বসে আছে, ও ও মাঝে মাঝে ঢেকুর তুলছে, ঠিক আছে, মাঝে মাঝে ঢেকুর তুলছে। কি হয়েছে আপনার? একটা পেশেন্ট বসে আছে, ও ও ও মাথা টিপছে ঢেকুর, হাত টিপছে ঢেকুর, পা টিপছে ঢেকুর। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন কেউ? ওই যে ছেলেটা বসে আছে, ও দেখেছে। এটাকে কি বলে? ডাইরেক্টলি ফ্রম দি নলেজ অফ মেট্রি আমেরিকা। মেট্রি আমেরিকার নলেজ থেকে ডাইরেক্টলি তুমি সঙ্গে সঙ্গে ওষুধ দেখিয়ে দিতে পারবে। আর যদি তোমার সেখানে অসুবিধা হয়, দেন ইউ কনসাল্ট উইথ রেপার্টরি, অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড দ্য রেপার্টরাইজেশন। তাও হলো না। রেপার্টারি করার পর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যা ড্রাগ এলো, সেই ড্রাগ অনুযায়ী এটাই কিন্তু রোগটা সারিয়ে ফেলার পক্ষে যথেষ্ট নয়। তাহলে লোকটা সারিয়ে ফেলার পক্ষে যথেষ্ট হচ্ছে তার পরের শব্দটা কত বসাচ্ছি, সংখ্যাটা 3, 6, 30, 12, 200, 1000, 10,000, 50,000, এটাও বিশাল গুরুত্বপূর্ণ। সেটাও যথেষ্ট নয় একটা কিওর করার পক্ষে। তারপরে স্ল্যাশ দিয়ে লিখছি কত, 1, 2, 5, 6, এটাও গুরুত্বপূর্ণ, মানে ডোজ। তাহলে একটা সিলেকশনের পর ডোজ, এই ওষুধ সঠিক সিলেকশন করতে হবে। 2 নম্বর হচ্ছে পোটেন্সি সঠিক সিলেকশন করতে হবে, এবং ফাইনালি ডোজটা সঠিক সিলেকশন করতে হবে। তার মাধ্যমে আপনি রোগটাকে সারাতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক, এই বলে আজকে আমি আমার শেষ করলাম। ধন্যবাদ। আমার ছোট্ট একটা বই,
এই বইটা হচ্ছে দ্য জার্নি ফ্রম মিথ টু মেডিসিন। এই বইটা ফ্লিপকার্টে পাওয়া যায়। এই বইটা আমার দুটো বই আছে, তার আগে একটা, সেটা দুটোই বিদেশ থেকে পাবলিশ হয়েছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন। এই বইটা রিসেন্ট পাবলিকেশন হয়েছে 1 বছর আগে। এই বইটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি সাপের যে বীজগুলো আছে, সাপের বীজ থেকে তৈরি হওয়া ওষুধগুলোর ক্যারেক্টারিস্টিক্স, তার সায়েন্স, তার বিজ্ঞান, এ সমস্ত কিছু। আর দ্বিতীয় পার্টটা রিসার্চের পার্ট আছে, ভবিষ্যতে ছাত্রছাত্রীরা যাতে তাদের আগামী দিনে নিয়ে নিতে পারে, রিসার্চের ব্যাপারেও ইন্টারেস্টেড হতে পারে। সেই এ মিথ টু মেডিসিন, এ মিথ টু মেডিসিন এর বাংলা পরবর্তীকালে করা যাবে। ওষুধটা তোমরা চেষ্টা করো ভাই। দেখো, কিছু ইংরেজি জানতেই হবে মেডিকেল সায়েন্সে এলে, পুরো তুমি বাংলা দিয়ে চালাতে পারবে না, কিছু ইংরেজি তোমাকে জানতে হবে। এই জানার দায়িত্বটাও তোমাদের, সেটা দরকার হলে পাশে ডিকশনারি রেখে ইয়ে করে নিতে হবে। আজকে এই পর্যন্তই থাক। আবার যদি কোনো দিন কোনো পরিসরে দেখা হয়, আবার আমি আমার আমার অনেক কিছু বলার আছে। কিভাবে সিলেকশন করবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে রুগী দেখবে, কিভাবে ফলো আপ করবে, কিভাবে কিওরটাকে কমপ্লিট করবে, অনেক কিছু বলার আছে। এবং কিভাবে ফাইনালি কেসটাকে এভিডেন্স বেস করবে, এটার মধ্যেই তোমার সায়েন্সটা এগিয়ে যাবে বাংলাদেশে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি। আসলে আমরা কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। স্যার যদি আরো 2-1 ঘন্টা বক্তব্য দেয়, তাও কিন্তু আমাদের যে মনের যে প্রশান্তি, এটা শেষ হবে না। স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে, আমাদের ছাত্রছাত্রী নেক্সট জেনারেশন এবং আমরা টিচাররা যারা আছি, আমাদেরকে ভালো কিছু কথা শোনার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন স্যার। স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আসলে যেটা না বললে নয়, স্যার আসলে 30 বছর অভিজ্ঞতার কথা বললেন প্র্যাকটিসের। এই 30 বছর প্র্যাকটিসে এবং টিচার্স প্রফেশনে স্যারের যে জ্ঞান দক্ষতা অর্জন হয়েছে, এটা আসলে কাছ থেকে না দেখলে কেউ অনুধাবন করতে পারবে না। আমাদের সেটা অনেকেরই সুযোগ হয়েছে স্যারকে দেখার জন্য। স্যারকে স্টেজিং করে যখন আমরা মেডিসিন বলি, বলে যে বরিকের এই বিষটা এখানে দেখো, 3য় লাইনে দেখো, এই মেডিসিনটা এখানে এই লেখা আছে। এটা আসলে খুব, এটা অসাধ্যকে সাধন করা যেরকম, এরকম স্যারের জ্ঞানের পরিধি। আমরা স্যারের জন্য দোয়া করবো যেন স্যারের যে পিএইচডি ডিগ্রি নিয়েছেন, সামনে আরও বিভিন্ন গবেষণা করবেন, করে হোমিওপ্যাথিকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাবেন। স্যারের জন্য শুভকামনা থাকলো সবার পক্ষ থেকে। যে আজকে স্যার অনেক কথা বলছেন, আমরা চেষ্টা করবো এটা। স্যার, আমরাও এটা বলি যে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু স্টুডেন্টরা যে বিষয়গুলি রয়েছে, এখানে পড়াশোনা আমাদের বিশাল একটা গ্যাপ। হোমিওপ্যাথি একটা বিশাল জগৎ, কিন্তু আমরা পড়াশোনা খুব অল্প করি, দেখা অন্য কাজের সাথে জড়িত বেশি, কিন্তু পড়াশোনা আমরা করি না। সেই জন্য আজকের যে স্যারের কথা, যে জিনিসগুলি আমাদের কিন্তু কথা শুনতে ভালো লাগে, কিন্তু পালন করতে আমাদের ভালো লাগে না। বিষয়টা এরকম, মানে স্যার খুব সুন্দর কথা বলতেছেন, মনের মধ্যে একটা ইন্সপিরেশন নিয়ে আমরা এখান থেকে গেলাম। বাট এটা যদি আমরা কর্মে যোগ না করি, আমরা যদি আমাদের স্টাডি না করি, তাহলে আমাদের এই কথাগুলি কথাই থেকে যাবে। কিন্তু হোমিওপ্যাথির প্রচার প্রসার বা হোমিওপ্যাথিকে একটা অবস্থান নেওয়ার জন্য যে কাজ স্যাররা করতেছেন, এটা বাস্তবায়ন হবে না। সেজন্য আমাদের প্রত্যেকে পড়ার টেবিলে বসতে হবে। আমরা বিভিন্ন প্রোগ্রামে বলি, আমরা নবীন বরণে বলি যে পড়াশোনা করেন, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। আমরা টিচাররা বলি যে আমরা নিজেরা পড়াশোনা করি, তাহলে আমাদের একটা লেভেল তৈরি হবে। স্যার অনেক সূক্ষ্ম বিষয় তুলে ধরছেন। এনকেফালাইটিসের কথা বললেন, একটা জ্বর নিয়ে আসলো, কিন্তু আপনার 40 আওয়ার্স মানে 24 আওয়ার্স বা 12 আওয়ার্স পরে সে মারা গেল। এরকম বিভিন্ন পেশেন্ট আমাদের কাছে আসবে ভালো একটা আশা নিয়ে, কিন্তু আমরা যদি ডায়াগনোসিস না করতে পারি, তাহলে আমরা সফল হব না। সেজন্য স্যারের জন্য আবারও শুভকামনা। স্যার আসলে আবার আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে। কামাল ভাই এখানে আসেন, যোগাযোগ করে আবার যদি সুযোগ থাকে আসবে। তা আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার হাবিব রহমান স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার ডাক্তার মোহাম্মদ বিলাল হোসেন স্যার এর ক্রেজ দিবেন, স্যারকে বরণ করবেন। ধন্যবাদ সবাইকে। এই চালানো লাগাই ছবিগুলো ভালো করা যেতে পারে তো, আমরা নিচটায় নেমে যেতে পারি, ওই দিকে করতে পারি, ক্যামেরাটাকে এইদিকে ঘুরিয়ে দাও, সেভেন কাপ, তারপরে ওইদিকে থাকবে, তাহলে সব চোখ যাই, আগে এভাবে একটা নেন স্যার, তাই না? আমরা নিচে আছি, এখানে একটা নেন স্যার।